স্ট্রাকচার পর্যন্ত পড়ছিলাম। তো আজকে হচ্ছে পোলারিটি পড়বো আর বাকি স্ট্রাকচার গুলো দেখবো। পোলারিটি কি? তোমরা কি মিডের আগে কেউ প্রেজেন্টেশন দিবা না নাকি এরকম ডিসিশন নিছো? রেডি হলে ম্যাম দিব। রেডি কবে হবে? রেডি তো তোমরা করবে, আমি তো করবো না। এটাই তো ম্যাম, এখন কোন গ্রুপের রেডি হয়ে যায় এটা আমি কেমন জানি। একটা এক্সেল শিট দিছি, কেউ মনে হয় নামও দেয় না এখন পর্যন্ত। ম্যাম ওই যে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি মৌলের মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য তৈরি হয়, তখন মৌলগুলো যদিও সমযোজী বন্ধনে আবদ্ধ, তারপরও তাদের মধ্যে আংশিক মাইনাস এবং প্লাস মাইনাস প্রান্তের সৃষ্টি হবে, ডেল প্লাস এবং ডেল মাইনাস। আর এই সমযোজী যৌগের এই মানে ধর্মটাকে মানে পোলার মানে আয়ন সৃষ্টির যে ধর্মটা, এটাকে পোলারিটি বলা হয়। পোলারিটি বলে। আর পোলারিটির কারণেই মানে কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলা পানিতে দ্রবীভূত হয় বা আয়নিক কম্পাউন্ডের যে বৈশিষ্ট্যগুলা ওগুলা দেখা দেয়। জি ম্যাম। আমরা মূলত এখানে এই পোলারিটি এই ধর্মগুলাই পড়বো, যে কোভ্যালেন্ট কম্পাউন্ড হওয়া সত্ত্বেও এদের মধ্যে কখন আয়নিক ক্যারেক্টারিস্টিক দেখা দেয়, যখন তাদের মধ্যে পোলারিটি থাকে। আর পোলারিটি কখন হয়? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে। হ্যাঁ, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে। আচ্ছা, যেমন এখানে একটা তুমি দেখতেছো মিথেন। মিথেনের যদি লুইস ডট স্ট্রাকচার আঁকো, এরকম একটা স্ট্রাকচার দেখা দিবে। তো এটাকে তুমি যদি প্লেন অফ সিমেট্রি করো, তুমি যদি মাঝ বরাবর একটা ওয়াই এক্স জেড এক্সিস বরাবর যদি একটা প্লেন চিন্তা করো, তাহলে দেখবা দুই সাইডে সেম এলিমেন্ট আছে। এই পাশেও হাইড্রোজেন আছে, এই পাশেও হাইড্রোজেন আছে। দুই পাশে একটা একটা সিঙ্গেল বন্ডে দুইটা হাইড্রোজেন আছে, তার মানে দুই পাশে সমান। তো দুই পাশে সেম জিনিস থাকা মানে এদের সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি আছে। তার মানে তুমি দেখতেছো এখানে কোনো পোলারিটি হবে না। আর এখানে কোনো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এদের মধ্যে অতটা তৈরি হয় না, ডিফারেন্স খুবই কম থাকে। কারণ কার্বনের হচ্ছে 2.5 আর হাইড্রোজেনের 2.1। তো ডিফারেন্সই তুমি দেখতেছো অনেক কম এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। এই কারণে এদের কিন্তু কোনো পোলারিটি তৈরি হয় না এবং এরা গ্যাস। লুইস ডট স্ট্রাকচার তো আমাদের পড়া হয়ে গেছে। এখন আমরা এই পোলারিটি আর হচ্ছে পোলার নন পোলার দেখবো। একদম নন পোলার যাদেরকে বলবো তাদের হচ্ছে যখন তোমার বন্ডিং এ ইলেকট্রন গুলা সমানভাবে ডিস্ট্রিবিউট হয়। যেমন একটু আগে আমরা মিথেন দেখলাম, মিথেনের মধ্যে যেহেতু এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কম, তাই এদের মধ্যে পার্শিয়ালি পজিটিভ নেগেটিভ তৈরি হয় না। আর বন্ডিং এর যে ইলেকট্রন হাইড্রোজেন এবং কার্বন সমানভাবে নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করতেছে। আর যদি সেম এলিমেন্ট সেম মলিকিউল হয়, সেম এলিমেন্টের, যেমন ফ্লোরিন টু ক্লোরিন টু অক্সিজেন মলিকিউল, অক্সিজেন মলিকিউল, নাইট্রোজেন মলিকিউল, এরকম মলিকিউলের ক্ষেত্রে এরা তো দুই পাশে সেম জিনিস। এই পাশে অক্সিজেন, এই পাশে অক্সিজেন, বন্ডিং এর দুই সাইডে। তো বন্ডিং এর যে চারটা ইলেকট্রন আছে, এটা কিন্তু দুইটা হাইড্রোজেন সমানভাবে নিবে। তো এটা ফুল ফিলি একদমই নন পোলার, এদের মধ্যে তড়িৎ ঋণাত্মক পার্থক্য একদম জিরো। তো এগুলো কিন্তু একদম আমরা নন পোলার বলতে পারি এগুলাকে, এই ধরনের মলিকিউল গুলাকে। এরপরে পোলারিটি যদি আমরা দেখি, যে কখন আমরা পোলার বন্ড বলবো, যখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তোমার মোর দ্যান 2 হবে বা 1.9 এর থেকে বেশি হবে, তখনই এদেরকে আমরা বলতে পারবো যে হ্যাঁ এরা পোলার মলিকিউল বা এদের মধ্যে পোলারিটি তৈরি হবে। তখন এদের মধ্যে ওই যে তুমি বললা পার্শিয়ালি পজিটিভ নেগেটিভ চার্জ হয়, তখন এদের মধ্যে পার্শিয়াল পজিটিভ নেগেটিভ চার্জ হয় এবং এদের মধ্যে আয়নিক ক্যারেক্টার দেখা দেয়। এখানে এটার সিমেট্রি বুঝাইছে, যদি সিমেট্রি থাকে তাহলে বলা হয়েছে যে এরা নন পোলার। তো সিমেট্রিক্যাল শেপ বোঝার জন্য আমরা আগে লুইস ডট স্ট্রাকচারটা আঁকতে হবে। তো আঁকার পরে দেখতে হবে প্লেন অফ সিমেট্রি আছে কিনা এদের মধ্যে। সরাসরি মাঝ বরাবর যদি এরকম একটা প্লেন চিন্তা করি আমরা কার্বনের এই বরাবর, তাহলে দুই পাশে সেম জিনিস আছে কিনা। বাট এটা যদি এমন হয় যে সেন্ট্রাল অ্যাটমের উপরে কোন একটা অ্যাটমের লোন পেয়ার ইলেকট্রন আছে, তখন আর এটাকে আমরা সিমেট্রিক্যাল এলিমেন্ট ধরতে পারবো না, কারণ এই পাশে আর এই পাশটা তো অভিন্ন। তো লোন পেয়ার ইলেকট্রনের ক্ষেত্রে পোলার প্লেন অফ সিমেট্রিটা আমরা চিন্তা করতে পারবো না। বাট যদি লোন পেয়ার সেন্ট্রাল অ্যাটমের উপর না থাকে,
তখন আমরা চিন্তা করতে পারবো। যেমন কার্বন ডাই অক্সাইডের কথা যদি চিন্তা করি, মাঝখানে থাকে কার্বন, দুই পাশে থাকে অক্সিজেন। এখানে সেন্ট্রাল অ্যাটমের উপরে কিন্তু লোন পেয়ার নাই, অক্সিজেনের উপরে আছে ঠিক আছে, কিন্তু কার্বনের উপরে নাই। তো এখানে যদি তুমি ধরো দুই পাশে মাঝ বরাবর ভাগ করো, তাহলে দেখবো দুই পাশে সেম জিনিস আছে, তার মানে এখানে প্লেন অফ সিমেট্রি তৈরি হয়। তো এটাও একটা নন পোলার এলিমেন্ট। তারপরে এরকম যদি আরো চিন্তা করি, সালফার ট্রাই অক্সাইড, এটাও যদি তুমি আঁকো, এরকম তিনটা অক্সিজেন হবে যেহেতু SO3 স্ট্রাকচার। তো এখানেও তিনটা অক্সিজেন ডাবল বন্ডে আছে সালফারের সাথে। এখানে অক্সিজেনের উপর লোন পেয়ার থাকবে, বাট সালফারের উপরে কিন্তু কোনো লোন পেয়ার নাই। এখানেও যদি তুমি একটা প্লেন এরকম চিন্তা করো, যে কোনো বরাবর একটা প্লেন চিন্তা করো, তাহলে দেখবা প্লেন অফ সিমেট্রি আছে। তার মানে দুই পাশে সেম এলিমেন্ট থাকতেছে, তো এটা নন পোলার। তারা একটুখানি নেমে আসতেছে। আচ্ছা, প্লেন অফ সিমেন্টের বিষয়টা কি বোঝা গিয়েছে? ক্লাসে কি কেউ নাই? আমরা এই অবস্থা কেন? ম্যাম আছে। মনে তো হয় না ভাই, তোমরা অফলাইনে এক্সাম দিবে, না মাথায় রাখো। পড়া না বুঝতে বলতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? জি ম্যাম। তা তো মনে হয় না, খালি জি জি করো আর বাকি সবাই তো ঘুমাইতেছে। কি সাজিদ, ক্লাসে আসো তুমি? जी मैम। আচ্ছা, প্লেন অফ সিমেট্রি বুঝতে হলে আগে তোমাকে লুইস ডট স্ট্রাকচারটা আঁকতে হবে, আর লুইস ডট স্ট্রাকচার আঁকলে তুমি ইজিলি বুঝতে পারবা। আঁকার পরে দেখবা যে সেন্ট্রাল অ্যাটমের উপর লোন পেয়ার আছে কিনা। লোন পেয়ার থাকলে চিন্তা করবা এটা প্লেন অফ সিমেট্রি হবে না, আর যদি লোন পেয়ার না থাকে তখন এটাকে প্লেন অফ সিমেট্রি চিন্তা করবে, এবং তখন আমরা নন পোলার কি সেটা বুঝতে পারবো। এখন পোলারের মধ্যে আসি, পোলার মলিকিউল বা ডাইপোল তৈরি হয়। তো ডাইপোল কখন তৈরি হবে, এটার সাথে রিলেটেড হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি আর হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। তো যদি এরকম একটা মলিকিউল থাকে, সেটা দুইটা এলিমেন্ট থাকুক মলিকিউলের মধ্যে বা মোর দ্যান টু থাকুক না কেন, তো তুমি দেখবা দুইটা এলিমেন্টের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স 2 এর থেকে বেশি কিনা বা 1.9 এর থেকে বেশি কিনা। মানে মোর দ্যান 1.9 থাকলে ওদের মধ্যে একটা পোলারিটি তৈরি হইতে পারে বা ডাইপোল মোমেন্ট তৈরি হইতে পারে। তো ডাইপোল জিনিসটা কি? ডাইপোল মানে হচ্ছে একটা এলিমেন্ট যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকবে, সে বেশি পার্শিয়ালি নেগেটিভ হবে, তার মানে ওই বন্ধনের যে ইলেকট্রনটা তার দিকে বেশি থাকবে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আর একজনের দিকে কম থাকবে, তাহলে ইলেকট্রনের ঘনত্ব যে কম থাকবে সে পার্শিয়ালি পজিটিভ হয়ে যাবে, আংশিক পজিটিভ হবে, আর একজন আংশিক নেগেটিভ হবে। তো এরপরে এরা আরেকজনের সাথেও বন্ড তৈরি করতে পারবে। এভাবে করে কিন্তু হাইড্রোজেন বন্ড গুলোও তৈরি হয় এই সেম ওয়েতে, এবং এরা অ্যাসিমেট্রিক্যাল। যেমন এখানে তুমি দেখতেছো হাইড্রোজেন ক্লোরাইডের একটা মলিকিউল, এখানে হাইড্রোজেন আছে আর ক্লোরিন আছে। তো ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি 3.1 আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.1, তো ডিফারেন্সও বেশি।
আবার এর মধ্যে যদি সিমেট্রির কথা চিন্তা করো, সিমেট্রিক্যাল হবে না এরা দুইজন, যেহেতু ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই এই যে বন্ধনের দুইটা ইলেকট্রন এটা কিন্তু ক্লোরিনের দিকে বেশি থাকে। এই ইলেকট্রন দুইটার ঘনত্ব ক্লোরিনের দিকে বেশি টানে, ক্লোরিন নিজের দিকে টানতে পারে কারণ ওর ইলেকট্রোনেগেটিভিটি বেশি। এই কারণে ক্লোরিন পার্শিয়ালি নেগেটিভ হয় ও পার্শিয়ালি পজিটিভ হয়ে পড়ে। এদের মধ্যে ইয়া তৈরি হইতে পারে, এদের মধ্যে একটা ডাইপোল যেহেতু তৈরি হচ্ছে, পজিটিভ নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, তার মানে এরা পোলার মলিকিউল। তো এটা সিমেট্রিক্যাল না, প্লাস এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সও বেশি। তো এই দুইটা কারণে আমরা এদেরকে বলতে পারি যে হ্যাঁ এরা হচ্ছে পোলার। তো এই ধরনের এলিমেন্ট, যেমন ওয়াটারের কথা চিন্তা করো, ওয়াটার দেখলে আমরা মনে হয় যে হ্যাঁ এখানে যদি আমরা প্লেন অফ সিমেট্রি ধরি তাহলে তো এপাশেও হাইড্রোজেন এপাশেও হাইড্রোজেন, দুই পাশে তো সেম। বাট এখানে সেন্ট্রাল অ্যাটম যে অক্সিজেন আছে তার উপরে কিন্তু লোন পেয়ার আছে। তো লোন পেয়ার থাকলে তখন তুমি সিমেট্রি চিন্তা করতে পারবে না, তখন এটা অ্যাসিমেট্রিক্যাল। আর এই লোন পেয়ার ইলেকট্রন যে এই অক্সিজেনের এই জায়গাটাই ফিক্সড থাকে এমন তো না, ইলেকট্রন তো সবসময় ঘুরতে থাকে, আমরা জানি যে ও হচ্ছে ঘুরতে থাকবে, এক জায়গায় তোর বসে থাকবে না, কক্ষপথে এক জায়গায় ফিক্সড হয়ে বসে থাকবে না। তো এইটাকে আমরা এই জায়গাটায় ফিক্সড ধরে এই পাশেও দুইটা ইলেকট্রন এই পাশেও দুইটা ইলেকট্রন এভাবে চিন্তা করতে পারবো না। এই কারণে লোন পেয়ার ইলেকট্রন যদি সেন্ট্রাল অ্যাটমের উপরে থাকে তখন তুমি এটা ভাবতে পারবা না যে, কারণ এটাকে তুমি দুই ভাগে ভাগ করে ফেলতেছো, দুই পাশে সেম থাকতে হবে। ইলেকট্রন দুইটা এখানে না থেকে তো এই পাশেও থাকতে পারে, বা এই মাঝ বরাবরও থাকতে পারে, এখানেও দুইটা চলে আসতে পারে একই সময়, এখানে দুইটা এখানে দুইটা, লোন পেয়ার তো এক সাইডেও চলে আসতে পারে। তো এই জন্য আমরা এটাকে প্লেন অফ সিমেট্রি এটার ক্ষেত্রে চিন্তা করতে পারবো না। তো এটাকে অ্যাসিমেট্রিক্যাল ধরেই আমাদেরকে আগাইতে হবে। যেহেতু এটা অ্যাসিমেট্রিক্যাল আর অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির মান বেশি, প্লাস ওর উপরে লোন পেয়ার আছে চারটা, তো এই বন্ধনের ইলেকট্রন অক্সিজেনের দিকে বেশি থাকে, যেহেতু ইলেকট্রোনেগেটিভ বেশি, তাই এগুলা পজিটিভ হয়ে যায় হাইড্রোজেন গুলা, আর নেগেটিভ থাকে, কারণ এটাকে আমরা বলবো যে এটা পোলার মলিকিউল। আচ্ছা, ওয়াটার বেন্ট এটা আমরা হচ্ছে ইয়ার ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন থিওরি যখন পড়বো তখন পড়বো। এরপরে হাইড্রোজেন বন্ড আসে, এই পোলারিটির সাথেই কিন্তু রিলেটেড হচ্ছে হাইড্রোজেন বন্ড। তো এই হাইড্রোজেন বন্ড দুই ধরনের আছে, একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার আর একটা হচ্ছে ইন্টারমলিকুলার। তো ইন্ট্রা কোনটা হবে আর ইন্টার কোনটা হবে? ইন্ট্রা হবে সেম মলিকিউলের মধ্যে যদি হাইড্রোজেন বন্ড তৈরি হইতে পারে একই মলিকিউল, আর ইন্টারমলিকুলার হচ্ছে দুইটা ডিফারেন্ট আলাদা আলাদা, সেম মলিকিউল হইতে পারে কিন্তু দুইটা আলাদা, একটার মধ্যে না। যেমন এখানে যদি এটার কথা চিন্তা করো, হাইড্রোজেন ক্লোরাইড, এখানে হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে যদি বন্ড হয় ওটা হবে ইন্ট্রামলিকুলার, আর যদি দুইটা আলাদা আলাদা হাইড্রোজেন ক্লোরাইডের নিজেদের মধ্যে একটা বন্ড হইতে পারে তখন হচ্ছে ইন্টারমলিকুলার। তো এখানে আয়নিক কোভ্যালেন্ট আমরা অলরেডি পড়ে ফেলছি, মেটালিক বন্ডও পড়ে ফেলছি। তো হাইড্রোজেন বন্ড একটু আর একবার দেখি যে হাইড্রোজেন বন্ড গুলো ইন্টার আর ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড আমরা করতেছিলাম। তাই এই জন্য একটা কম্পাউন্ডের কথা চিন্তা করি, কোন ধরনের কম্পাউন্ড গুলোর মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড হতে পারবে। তো এটা একটা বেনজিন, তো বেনজিনের সাথে তুমি যদি ওইস একটা মূলক দাও, ওইস মূলক দাও হাইড্রোক্সাইড মূলক, তাহলে এটার নাম হবে ফেনল। আর যদি এখানে নাইট্রো মূলক দাও NO2, তাহলে এটাকে নাইট্রোফেনল বলতে পারো, যেহেতু অর্থ পজিশনে আছে তাই অর্থ নাইট্রোফেনল। আর এ পাশে থাকলে মেটা নাইট্রোফেনল, এখানে থাকলে প্যারা নাইট্রোফেনল। এখানে আছে তোমার হাইড্রোক্সাইড, আর মেটা অবস্থায় আছে এরকম, আর একটা হচ্ছে প্যারা নাইট্রোফেনল। সবগুলোই অর্গানিক কম্পাউন্ড এবং সবগুলোই হচ্ছে নাইট্রোফেনল, একটা হচ্ছে অর্থ, এটা মেটা, আর নিচেরটা হচ্ছে প্যারা। এই পজিশন গুলা তো জানো নাকি? আচ্ছা, না জানলে এখন জি জানো। ম্যাম। 2 নাম্বার পজিশনে কোনো কিছু গ্রুপ থাকলে
সেটা হবে অর্থ, তারপরে 3-এ থাকলে বা এখানে থাকলে হচ্ছে মেটা, আর এটা থাকলে প্যারা। তো অর্থ এবং মেটার অবস্থানে থাকলে, পজিশনে যদি কোনো মূলক থাকে, তাহলে ওইটা এই 1 নাম্বার পজিশনে, এটা তো 1 নাম্বার পজিশনে যে থাকে তার কাছাকাছি থাকে। এদের দূরত্ব কিন্তু কম। কেউ কিছু বলতেছিলা? ম্যাম পজিশনটা একটু বুঝাইলেন, বুঝিনি। এখানে যদি তুমি একটা বেনজিনের কথা চিন্তা করো, এই পজিশন গুলো কিন্তু আমরা অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে মানে হিসাব করি। তো এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 6টা হচ্ছে কার্বন আছে বেনজিনে। তো 1 নাম্বার পজিশনে যদি কোনো গ্রুপ থাকে, ওই গ্রুপের সাপেক্ষে এটা হচ্ছে অর্থ, 3 আর 5 হচ্ছে মেটা পজিশন, আর 4 হচ্ছে প্যারা পজিশন, 2, 6 অর্থ পজিশন। 2 নাম্বার অথবা 6 নাম্বার পজিশনে যদি কোনো মূলক থাকে, কার্যকরী মূলক, তাহলে ওইটাকে বলবো আমরা অর্থ। তারপরে 3 আর 5-এ থাকলে মেটা, আর 4-এ থাকলে প্যারা। অবশ্যই এখানে তোমার 1 নাম্বার পজিশনে কোনো একটা মূলক থাকতে হবে, সেটা যেই মূলক হোক, এটা মিথেন হোক বা কার্যকরী মূলক যেগুলোই হোক না কেন, অ্যালকাইল মূলক হোক, হ্যালাইড হোক, বা হচ্ছে তোমার কার্বক্সিলিক, হাইড্রোক্সাইড, কিটোন, অ্যালডিহাইড, যেই মূলকই থাকুক না কেন, এটার সাপেক্ষে বাকি পজিশন গুলা কিন্তু আমরা চিন্তা করি। শুধুমাত্র বেনজিনের ক্ষেত্রে কিন্তু কোনো অর্থ প্যারামেটা নাই। শুধু বেনজিন যদি হয় যে এর সাথে কোনো পজিশনে কোনো কার্যকারী মূলক নাই, তখন তুমি আর এটাকে কোনো অর্থ মেটা চিন্তা করবো না। তখনই চিন্তা করবো যদি এটার কোনো একটা কার্বনের সাথে, যে কার্বনের সাথে এখানে মনে করো একটা হ্যালোজেন আছে, ক্লোরাইড আছে, তো এটা 1 নাম্বার পজিশনই হবে। তো ওই ক্লোরাইডের সাপেক্ষে পরেরটা, দুই সাইডে লেফট এবং রাইট সাইডের দুইটা পজিশন হবে অর্থ। এখানে যদি কোনো কার্যকারী মূলক আছে থাকে, এখানে মনে করো অ্যালডিহাইড মূলক আছে, CHO, তাহলে এটা অর্থ অ্যালডিহাইড। হ্যাঁ, অর্থ পজিশনে আছে আমরা বলতে পারি। বা 3 আর 5-এ থাকলে তখন মেটা, আর এটার অপোজিট বরাবর থাকলে প্যারা। এটা শুধুমাত্র এরকম এভাবেই আঁকতে হবে এরকম না, যেভাবেই আঁকো না কেন, যেই পজিশনে একটা কার্যকারী মূলক থাকবে ওটাকে এক সাপেক্ষে তুমি ওটা লেফট এবং রাইট সাইডটা হবে মেটা পজিশন, অপোজিটটা হবে প্যারা পজিশন, আর 3 আর 5 নাম্বারটা হবে মেটা পজিশন। তো এইভাবে করে আমরা হচ্ছে পজিশন গুলা মানে আইডেন্টিফাই করতে পারি, অর্থ, মেটা, প্যারা। এগুলো হচ্ছে ইন্টারের সেকেন্ড পেপার বইতে প্রচুর ছিল, এগুলাই ছিল। রেজোন্যান্স, দেন হচ্ছে এই সব নেমিং বিক্রিয়া গুলা, মেকানিজম গুলা, এগুলো তো সব ওইখানে ছিল। ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল পড়ছো হয়তো, মনে নাই, পুরো সেকেন্ড পেপার বইতে তো এগুলাই ছিল তোমাদের। আচ্ছা, তো এটা হচ্ছে, অর্গানিক কেমিস্ট্রি। হ্যাঁ জি ম্যাম, অর্গানিক কেমিস্ট্রি ছিল ma'am। অর্গানিক কেমিস্ট্রি আর কি সেকেন্ড পেপারে। তো অর্থ নাইট্রোফেনল, মেটা নাইট্রোফেনল এবং প্যারা নাইট্রোফেনল মধ্যে তুমি যদি একটু ভালোভাবে খেয়াল করো, তাহলে দেখবে অর্থ এবং মেটা পজিশনে এই দুইটা কার্যকরী মূলকের মধ্যে ডিস্টেন্সটা কম। বাট প্যারা পজিশনে দেখো পুরো অপোজিট অবস্থানে, তার মানে এদের মধ্যে ডিস্টেন্সটা কিন্তু অনেক বেশি। তো হাইড্রোক্সাইড মূলকেও অক্সিজেন এবং হাইড্রোজেন, তো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তো অক্সিজেন এখানে কি পার্শিয়ালি নেগেটিভ হবে, পার্শিয়ালি পজিটিভ হবে। আবার এইখানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ বেশি, অক্সিজেন এমনিতেও এখানে এক্সট্রা নেগেটিভ চার্জ, এটা মূলত এখানে রেজোনেন্স অবস্থায় থাকে দুইটা অক্সিজেনের মধ্যে, তো এটা পার্শিয়ালি নেগেটিভ হবে। তো এই পজিটিভ এবং নেগেটিভের মধ্যে একটা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতে পারবে। আবার মেটা পজিশনেও সেম, এদের দুইজনের মধ্যে একটা হাইড্রোজেন বন্ড হবে। তো এই যে মেটা এবং অর্থ নাইট্রোফেনলের মধ্যে যে হাইড্রোজেন বন্ডটা হলো, এটা কিন্তু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড, মানে নিজেদের মধ্যেই হাইড্রোজেন বন্ড তৈরি হয়ে বসে আছে। এটা কিন্তু অক্সিজেন আর হাইড্রোজেন অলরেডি ইন্ট্যাক্ট হয়ে গেছে নিজের একই মলিকুলের মধ্যে, একটা নিজস্ব মলিকুলের মধ্যে। বাট প্যারা পজিশনে কি হয়, এদের ডিস্টেন্স বেশি হওয়ার কারণে এত ডিস্টেন্স হইলে আবার হাইড্রোজেন বন্ড হবে না। তুমি যদি দুইটা মলিকুল দুই দিকে রাখো, অনেক ডিস্টেন্স হয়, তাহলে তো ওদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ড তৈরি হইতে পারবে না। এই হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে বন্ড তৈরি করতে পারে না, তো এদের মধ্যে ইন্ট্রামলিকুলার বন্ড তৈরি হওয়া সম্ভব না। ওরা কি করে, অন্য আর একটা, হয়তো অন্য কোনো একটা নাইট্রোফেনলের সাথে ওরা বন্ড তৈরি করে। তো এইটার ক্ষেত্রে হয় কি, যে প্যারানাইট্রোফেনল যেটা ও করে কি, ওর চারিদিকে আরো 10-12টা মলিকুলের সাথে একটার সাথে একটা, ওটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, এভাবে করে একদম মানে জালির মতো তৈরি করে ফেলে, একদম চেইনের মতো অনেকগুলা কম্পাউন্ড একটা অপরটার সাথে লাগতে পারে। বাট এই অর্থ এবং মেটার ক্ষেত্রে হয় কি, এরা তো নিজেরাই ইন্টারঅ্যাক্ট হয়ে যায়, তো অন্য আরেকজনের সাথে বন্ড তৈরি করবে ওই সুযোগটা আর হাইড্রোজেনের থাকে না।
আর হাইড্রোজেন বন্ড হতে তো হাইড্রোজেন লাগবে, নাহলে তো হাইড্রোজেন বন্ড হবে না। তো হাইড্রোজেন যদি এখানে এক নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট হয়ে যায়, আরেকটার সাথে বন্ড করতে পারে না। এই কারণে হয় কি, এটার যে বন্ধন ইন্ট্রামলিকুলার, ও তো একটা মলিকুল, আর ও হচ্ছে অনেকগুলা মলিকুলের সাথে একদম জালির মতো আটকায় রাখে। তো এইটাই বন্ধনটা এত বেশি মানে ছড়ায় যায় যে এটাকে ভাঙতেও তোমার বেশি শক্তি লাগে। এই জন্য মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্টের ক্ষেত্রে হয় কি, যে এদেরকে ভাঙতে যেহেতু তোমার বেশি শক্তি লাগতেছে, তাই এদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট এর থেকে একটু বেশি। মানে অর্থ মেটার যে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট, ওর থেকে প্যারার নাইট্রোফেনলের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি হয়। শুধুমাত্র ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড এর মধ্যে হয়, বাট এই দুইটার মধ্যে হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড হয়। বুঝতে পারছো? আরেকটু বলতেন ভালো হয়। আচ্ছা, আগে বোঝার চেষ্টা করো যদি এরকম কোশ্চেন আসে যে অর্থনাইট্রোফেনল এবং অর্থনাইট্রোফেনল এবং মেটানাইট্রোফেনলের থেকে প্যারানাইট্রোফেনলের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি কেন? কি অ্যান্সার দিবা? কেউ পড়াশোনা নাই ক্লাসের যা পড়াইছি? সাবরিনা? ম্যাম হাইড্রোজেন বন্ডটা কি ম্যাম জীর্ণ হয়তো, এই জন্য ওইটাতে ম্যাম হলো মেল্টিং পয়েন্টটা বেশি থাকে, আর অন্যটাতে হাইড্রোজেন বন্ডটা তুলনামূলকভাবে দুর্বল থাকে, যার কারণে মেল্টিং পয়েন্টটা অনেক কম থাকে। হাসিবুর রহমান, তোমার কি অ্যান্সার? হাসিবুর রহমান ক্লাসে নাই? তোমাদের আসলে পড়াই ম্যাম আসছি, বাট বুঝাই আমি পড়াই। একটু ক্লিয়ার বুঝি নাই পার্টটা। ওকে হাসিব, তুমি বলো কেন মেটা অর্থ ওই প্যারানাইট্রোফেনলের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি কেন অর্থ আর মেটার থেকে? না আসলে আমি একটু কম বুঝি নাই বেশি। সাবরিনা? সাবরিনার জীবন আমি দেখতে পাইলাম না এই ক্লাসে। ও কিন্তু ক্লাসে সবার আগে জয়েন করে, আমি ঢোকার পরপরই, কিন্তু একদিনও হচ্ছে রেসপন্স করে না। ঠিক না সাবরিনা? দেখছো এখনো নাই। সে সবার আগে ক্লাসে জয়েন করেই ভাগে, আর হচ্ছে ক্লাসে অ্যাটেন্ডেন্স দেওয়ার আগে আসে। আই সাবরিনা, দেখছো আমার কথার প্রমাণ পাইছো? তুমি কানেক্ট আছে তো? অনন্ত দাস, অনন্ত হচ্ছে সেকেন্ড পজিশনে আছে, সাবরিনার পরপরই জয়েন করে, কিন্তু তারপর জয়েন করার পরেই চলে যায় আর ক্লাসে লাস্টে আসে। তোমার মাইক কেন প্রবলেম থাকে প্রতিদিন? কিভাবে থাকে মানুষের মাইকের প্রবলেম? জেদনিয়ান রহমান, জি ম্যাডাম। হাইড্রোজেন বন্ড কাকে বলে? জেদনিয়ান, হাইড্রোজেন বন্ড কাকে বলে? তাহলে তুমি কি করছো এতক্ষণ ক্লাসে বইসা বইসা? কেন বলতে পারতেছো না? আমি যখন পড়াই তখন সবাই ঘুমায় কিসের জন্য? না ম্যাডাম, দেখতেছিলাম তো। তাইলে হাইড্রোজেন বন্ড কাকে বলে? আমি তো এগুলা জিজ্ঞেসই করলাম না, এগুলা বাদ দিলাম। অর্থ মেটা প্যারা পরের জিনিস, হাইড্রোজেন বন্ড কাকে বলে আগে ওইটা বলো। কি করবো তোমাদেরকে নিয়ে আমি তো বুঝতেছি না, তোমরা তো পরীক্ষার সময় ফেল মারবা। অনেক, হাইড্রোজেন বন্ড কাকে বলে অনেক? অনেক হাসান, ম্যাম আছি, কিন্তু একটু কঠিন পরিস্থিতির মধ্যে আছি ম্যাম। কি পরিস্থিতি তোমার কঠিন অবস্থা দেখছো? আমার আমি দুপুরে ঢাকায় আসবো। কি বলবো আল্লাহ জানে। এখানে দেখো একটা পানির মলিকিউল আছে, এই স্লাইডে একটা পানির মলিকিউলের ছবি আঁকা আছে। এখানে অনেকগুলা পানি, এটা একটা ওয়াটার মলিকিউল, এটা একটা ওয়াটার মলিকিউল, এটা আরেকটা ওয়াটার মলিকিউল। তো এই স্ট্রাকচার তিনটা স্টোর মধ্যে দেখাইছে, তার মানে এমন না যে তিনটা নিয়ে চিন্তা করতে হবে। তুমি যদি এক গ্লাস পানির কথা চিন্তা করো, ওখানে একটা অংশ তুমি জুম করে দেখো, তো অনেকগুলো ওয়াটার মলিকিউল গ্লাসের মধ্যে থাকবে। ওরা কেন লিকুইড হয় বা একটা একটার সাথে গ্লাসের মধ্যে রাখলে কেন? গ্যাস কি করে, গ্যাস কিন্তু একটা পাত্রে রাখলে ওটাকে ঢেকে রাখতে হয়, আর ঢেকে না রাখলে গ্যাস সব উড়ে চলে যাবে।
কারণ গ্যাসের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ড নাই। গ্যাসের মধ্যে এমন কোনো বন্ড নাই যার মধ্যে একটা আটটাকে স্ট্রং ফোর্সে যে অ্যাট্রাকশনে আটকায় রাখবে, এরকম কোনো অবস্থা গ্যাসের মধ্যে তৈরি হয় না। যেটা হয় লিকুইডের মধ্যে হয়। এই কারণে লিকুইড খোলা অবস্থায় রাখলেও সাথে সাথে সব উড়ে চলে যায় না, যদিও কিছু তো উড়বেই, কারণ টেম্পারেচারের কারণে ওখান থেকে কিছু বাষ্প হয়ে যাবে, বা বয়েল করলে তখন বাষ্প হবে, কারণ বয়েল করলে হাইড্রোজেন বন্ডগুলো একে অপরের সাথে ভেঙে যায়, আস্তে আস্তে ভেঙে এগুলো গ্যাস হয়ে উপরে উঠে যায়। তো হাইড্রোজেন বন্ড কেন হয় এখানে দেখো, হাইড্রোজেন বন্ড হওয়ার প্রথম শর্ত হচ্ছে একটা মলিকিউলের মধ্যে একটা হাইড্রোজেন মাস্ট থাকতে হবে, আর কিছু মলিকিউল থাকতে হবে যেমন অক্সিজেন, ফ্লোরিন, নাইট্রোজেন, ক্লোরিন, এগুলা থাকতে হবে, কারণ এগুলোর ইলেকট্রোনেগেটিভিটির মান অনেক বেশি। বা এগুলা যদি থাকে, এই যে এই কম্পাউন্ড গুলো যদি থাকে হাইলি ইলেকট্রোনেগেটিভ যেগুলো, ওগুলো যদি থাকে তাহলে ওদের মধ্যে হাইড্রোজেন বন্ড হওয়া সম্ভব। কারণ হাইলি ইলেকট্রোনেগেটিভ যদি না হয় তাহলে ওখানে তো ইলেকট্রোনেগেটিভিটির দুইটা এলিমেন্টের মধ্যে যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স তো তৈরি হবে না। পানির মধ্যে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ বেশি হাইড্রোজেনের থেকে, তো ইলেকট্রন যে বন্ধনের যে ইলেকট্রন গুলা এরা অক্সিজেনের দিকে বেশি অ্যাট্রাক্টেড হয়। এই কারণে অক্সিজেন পার্শিয়ালি নেগেটিভ হয় আর হাইড্রোজেন কি হয় পার্শিয়ালি পজিটিভ হয়। এই যে পজিটিভ নেগেটিভ চার্জ তৈরি হয়, এই পজিটিভ এবং নেগেটিভটাই অন্য আরেকটা মলিকিউলের যে নেগেটিভ বা পজিটিভ চার্জ তাদের মধ্যে একটা হালকা অ্যাট্রাকশন বা বন্ধনের তৈরি করে, যেটাকে আমরা হাইড্রোজেন বন্ড বলি। যেমন এই ওয়াটার মলিকুলার হাইড্রোজেন অন্য আরেকটা ওয়াটার মলিকুলার অক্সিজেনের সাথে বন্ধন তৈরি করে, এই বন্ধনটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ড। তো এই যে দুইটা আলাদা আলাদা ওয়াটার মলিকুলার মধ্যে হাইড্রোজেন, এটা কিন্তু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, ইন্টারমলিকুলার যেটা। আর ইন্ট্রামলিকুলার কোনটা পড়ছে, যদি একই এলিমেন্টের মধ্যে বন্ধন তৈরি হয় হাইড্রোজেন বন্ড, তখন আমরা ওটাকে বলি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। যেমন এখানে আমরা এক্সাম্পলের সময় পড়েছিলাম যে অর্থ এবং মেটা নাইট্রোফেনলে, যেহেতু এখানে হাইড্রোক্সাইড মূলক আর নাইট্রাইট মূলকের নাইট্রো মূলকের মধ্যে ডিসটেন্স কম, তাই হাইড্রোক্সাইড মূলকের হাইড্রোজেন যেটা পার্শিয়ালি পজিটিভ চার্জ এবং এই নাইট্রো মূলকের নাইট্রোজেন যেটা পার্শিয়ালি নেগেটিভ চার্জ, এদের মধ্যে বন্ধন তৈরি হয়। এটা যেহেতু একই মলিকুলের মধ্যে বন্ধন, তাই এটাকে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড বলি। আর প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে ইন্ট্রামলিকুলার সম্ভব না, কারণ এই হাইড্রোক্সাইড মূলক এবং নাইট্রেট মূলক একে অপরের পুরো অপোজিটে অবস্থিত। তো নাইট্রো মূলকের যে অক্সিজেন আর এই হাইড্রোক্সাইড মূলকের হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন বন্ড হয় এখানে পসিবল হয় না। তো ওরা কি করে, ওরা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড করে, যার মানে অন্য আর একটা যে কোনো নাইট্রোফেনলের সাথে বন্ধন তৈরি করে। তো এই মলিকুল গুলা তুমি যদি একটা তিনটা পাত্রের কথা এখানে চিন্তা করো, তিনটা পাত্রের মধ্যে একটার মধ্যে তুমি অর্থ নাইট্রোফেনল রাখলা, একটার মধ্যে মেটা নাইট্রোফেনল রাখলা, আর একটার মধ্যে প্যারা নাইট্রোফেনল রাখলা, তিনটাই তুমি হিট দিলা। তো দেখলা এই দুইটা খুব তাড়াতাড়ি বয়েল হয়ে গেল, বাট এটা বয়েল হইতে এর থেকে একটু বেশি সময় লাগলো। কেন? কারণ এইখানে যতগুলো এলিমেন্ট আছে এরা একে অপরের সাথে বন্ডেড, হাইড্রোজেন বন্ডে আবদ্ধ। আর এরা করে কি, নিজের একটা আলাদা আলাদা থাকে, কিন্তু একটা নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড করে বসে থাকে। তো এই কারণে এখানে যেহেতু অলরেডি আলাদা আলাদা করা আছে, তো এদের মধ্যে তো এক্সট্রা ভাঙতে খুব কম শক্তি লাগে, এখানে এটার মধ্যে ভাঙতেছে। বাট এটা করে কি, এটার সাথে একটা ওর এখানে একটা এখানে একটা এখানে একটা চারিদিকে বন্ডেড, তো এটা ভাঙতে আর একটু বেশি শক্তি লাগে, যদিও ডিফারেন্স খুব কম। তো প্যারানাইট্রোফেনল এই কারণে বয়েল হইতে বেশি সময় লাগে, বাট অর্থ বা মেটানাইট্রোফেনল বয়েল হইতে একটু কম সময় লাগবে এটার থেকে। না অনেক, তোমার কথা তো শোনাই যায় না, আর তোমার আশেপাশে অনেক সাউন্ড, কারণ তুমি মনে হয় বাসে আছো। কি জামিল, তুমি বুঝতে পারছো? জি ম্যাম। জিজ্ঞেস করলে পারবা? ম্যাম থতমত খেয়ে হলো ম্যাম, হয়তো পারবো একটু। আচ্ছা, এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড আর এটা ওয়াটার মলিকিউল। এখানে দুইটা মলিকিউল দেখতেছো, একটা হচ্ছে তোমার গ্যাস আর হচ্ছে লিকুইড। কেন? দুইটার মধ্যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে গ্রুপ 1-এ, তাই না? গ্রুপ 1-এ একদম 1 নম্বর পজিশনে আছে। আর এখানে 16 নম্বর গ্রুপে প্রথমে আছে তোমার অক্সিজেন, যেটা হচ্ছে তোমার 2 না 3 পজিশনে, তারপরে 2 নম্বর পজিশনে, তারপরে আছে তোমার 2 নম্বর পিরিয়ডে আর কি 1, দেন আছে সালফার, সালফার আছে 3 নম্বর পিরিয়ডে।
দেখো এখানে দুইটাই 16 নাম্বার গ্রুপে, আর দুইটার সাথেই আছে হাইড্রোজেন, দুইটাই হাইড্রাইড H2H2। তারপরও একজনে গ্যাস একজনে লিকুইড, কারণ কি? ম্যাম এখানে কারণটা হচ্ছিল মেইনলি ম্যাম বন্ধনের শক্তি তারতম্যের একটা বিষয় আছে এখানে। ফার্স্ট অফ অল হচ্ছিল ম্যাম H2 এর ক্ষেত্রে হচ্ছিল ম্যাম এখানে হাইড্রোজেন বন্ধ মানে এদের মধ্যে ম্যাম একটা ডাইপোল ডাইপোল বন্ধন থাকে, কারণ হচ্ছে এটা পরিচিততার পার্থক্যের কারণেও প্লাস মাইনাস প্রান্তের সৃষ্টি হয়। এবং সাধারণভাবে সমযোজী থেকে আংশিক আয়নিক যে প্রান্তটা হয় সেটার বন্ধনের মানে শক্তির মাত্রাটা একটু বেশি থাকে। আর হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে বন্ধন মানে সালফাইড এবং হাইড্রোজেন মধ্যবর্তী যে বন্ধনটা এটা কম দৃঢ় হয়, যার কারণে এটা গ্যাসীয় আকারে থাকে, যতটুকু ম্যাম আমি জানি। ম্যাম আরেকটা জানি না কারণ হচ্ছে যদি তুমি আরেকটা হাইড্রোজেন সালফাইড, এখানে তো আমরা সালফাইড গ্যাস বলতেছি, গ্যাস মানে শুধু একটা মলিকিউল না, অনেকগুলা মলিকিউল থাকবে। তো অনেকগুলা হাইড্রোজেন সালফাইড যখন পাশাপাশি থাকবে এদের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ড তৈরি হয় না, কারণ এখানে আমি এত বলবো দুইটার মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অত বেশি না যে এদের ইলেকট্রন নিউট্রনতা অত পোলারিটিও তৈরি হয় না, এই কারণে হাইড্রোজেন বন্ডও আসে না। বাট পানিতে কি হয়, ক্ষেত্রে ম্যাম আসে। হাইড্রোজেন বন্ড তৈরি হয়, জি ম্যাম, এই জন্য লিকুইড। এই কারণেই ওরা লিকুইড এবং একটা একটার সাথে লেগে থাকতে পারে। কি জামিল, তুমি তো অ্যানসার দিতে পারলা না, তুমি কি বুঝলা তাইলে? ম্যাম নেটওয়ার্কের সমস্যা তো শুনি না ম্যাম ভালো। সাজ্জাদ তো কয়ে দিল কতখানি, ম্যাম আমার তো বলতে দিল না কিছু। দেখছো অবস্থাটা, দেখো আমার কি দোষ? চুপ করে বসেছিলা, তুমি তো কিছু বললাই না। না শোনো, ম্যাম, তুমি যদি অক্সিজেনের চিন্তা করো ইলেকট্রোনেগেটিভিটি যে স্লাইডে যা আছে ওগুলো মুখস্থ করে তারপরে পরীক্ষা দিবা, তাহলে কিন্তু কিছুই পারবা না, বলে দিলাম আগেই। কোশ্চেন কিন্তু ওইভাবে স্লাইড থেকে সরাসরি আসবে না, তোমাকে টপিকসটা বুঝতে হবে। টপিকসটা যদি না বুঝতে পারো তাহলে যখন এরকম আননোন একটা মলিকিউল দিবে, এখানে তো হাইড্রোজেন সালফাইড আমি বলেই দিলাম, অন্য দুইটা মলিকিউল দিল, তখন ওটার মধ্যে কম্পারিজন করতে বললো, তখন তুমি চিন্তাই করতে পারবে না যে এটার মধ্যে কি আছে তুমি যদি হাইড্রোজেন বন্ড না বুঝো। আর কোশ্চেনে তো তখন বলে দিবি না যে ব্র্যাকেটের মধ্যে এটা হাইড্রোজেন বন্ড থেকে কোশ্চেন আসছে, এভাবে কি বলবে? বলবে না তো। তখন কোশ্চেন দেখে তোমাকে বুঝতে হবে এটা কোন টপিকস এর কোশ্চেন। তখন না আকাশ সব পরিষ্কার দেখবা, আর হচ্ছে সব কালো কালো দেখবা। হ্যাঁ, পরীক্ষার সময় মনে হবে যে তুমি মাটির সাথে মিশে যাচ্ছ আর মাথা ঘুরতেছে, তখন বলবা আল্লাহ কেমিস্ট্রি কিছুই পারি না, কোশ্চেন কি কঠিন হয়েছে? কারণ তোমরা তো ক্লাসে বুঝোই না, ক্লাসে বোঝারই চেষ্টা করো না, তাইলে পরীক্ষার সময় পারবা কিনে? ম্যাম কোশ্চেন কি আপনি করবেন? আমি করলেও কোশ্চেন পারবা না, যে কোনো সিএসসি সব কোশ্চেন সেম হবে, কোশ্চেন সবাই মিলে করে। কিন্তু তোমরা তো পড়া বোঝারই চেষ্টা করো না, তোমরা তো হচ্ছে খালি জুমে জয়েন করে ঘুমাই থাকো। আর না, যখন জিজ্ঞেস করি তখন একজন একজন করে জিজ্ঞাসা, তারপর পেট দিয়ে খুঁজা খুঁজা কথা বের করা লাগে। আর সবারে যখন গণহারে জিজ্ঞেস করি এটা কি বুঝতে পারছো, কোনো প্রবলেম আছে, তখন কেউ কোনো অ্যান্সার দাও না তোমরা। সব ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে এরকম করো তোমরা। এমন না যে একজনে আমি একটা ক্লাসে অমনোযোগী, প্রত্যেকটা ক্লাসেই তোমরা অমনোযোগী থাকো। আচ্ছা ম্যাম, ফার্স্ট ক্লাস সিটি কবে নিতে পারেন? পড়াশোনা কিছু করছো তুমি না হাসি? ম্যাম, এটার লেগে তুমি মেরে ডেটটা দিলে একটু জোর দিয়ে সেটি তো নেক্সট ক্লাসে নিব। বলেন কি এই যে সিটি হচ্ছে প্রথম দুইটা চ্যাপ্টার পড়বা, অ্যাটমিক স্ট্রাকচার আর হচ্ছে ইয়া। নেক্সট ক্লাস আমাদের কবে? পরশুদিন। 2 তারিখে। 2 তারিখে দিবা নাকি 7 তারিখে দিবা? ম্যাম 7 তারিখে ম্যাম। ম্যাম 7 7 তারিখ তারিখে। দিলে ভালো, ম্যাম 7 ভালো তারিখে হয়। দিন। তাইলে 7 তারিখে হচ্ছে 7 মার্চ মে বন্ধ না ম্যাম? নারী দিবস নাকি? নারী না, 8ই sorry, মার্চ, 8ই 8ই মার্চ এটা। 8ই মার্চ বন্ধ, নারী দিবসই বন্ধ দেয় কে বলছে? তা তো হচ্ছে কালকেও বন্ধ থাকার কথা, কালকে তো সবে মেরাজ, তাই বন্ধ দেয় না, আবার আসছো নারী দিবসে বন্ধ দিবে। ও, বন্ধ দেয় না অ্যাটমিক স্ট্রাকচার আর পিরিয়ডিক টেবিল পড়বা, 7 তারিখে পরীক্ষা দিবা। ম্যাম। ক্লাসরুমে আমি একটু নোটিশ দিয়ে দিন, অনেকে যারা মানে ক্লাসে নাই তারাও জেনে যাবে। আই সিআর ক্লাসে তাড়াতাড়ি তুমি নোটিশ দাও। ম্যাম ক্লাসরুমে ক্লাসরুমে ওই একই কথা। ম্যাম আপনি সিআর পাবে না কেউ, ম্যাম আপনি দিলে ওটা পাবে সবাই। কেন ও দিলে পাবে না কেন? ম্যাম নোটিশ যায় না, পোস্ট নোটিশ করতে যায় হবে। না ম্যাম ক্লাসরুমে। নোটিফিকেশন যায় না। ও ম্যাম গ্রাফের মতো কোশ্চেন আসতে পারে, যেমন এখানে গ্রাফ থেকে কি বোঝাচ্ছে, গ্রাফের যে ওয়াই অ্যাক্সিস বরাবর সব বয়লিং পয়েন্ট দেয়া আছে, তুমি দেখতেছো 0 থেকে একদম 400 পর্যন্ত বয়লিং পয়েন্ট আস্তে আস্তে উপরের দিকে বাড়তে থাকে। আর তোমার এক্স অ্যাক্সিস বরাবর কিছু এলিমেন্ট দেয়া আছে, এখানে দেখতেছো তুমি মিথেন, বিভিন্ন হাইড্রাইড আর কি, CH4 সিলিকন হাইড্রাইড, তারপর GH4, আগে ফোন দিয়ে কনফার্ম দিবেন, রওনা দিয়ে ফোন দিছে। কি করব না কি করব? পানি খা। খাইলাম পানি। রায়হান
মুট করো। মাইক মিউট কর। খাওয়া দাওয়া সব আমার ক্লাসে করবা তোমরা, আর কিছু পাও পাও না তো কি বলবো। না ম্যাম, আর কি ফোন আসছিল একটা। ভাত মাইক খাওয়ার পরে দিয়ে তো পানি খাইছো, তাহলে এবার বলতে পানি তো আলাদা। আচ্ছা দেখো এখানে তুমি দেখতেছো যে হাইড্রেট যারা আছে এদের সবার 200 নিচে বয়লিং পয়েন্ট, বা 200 অ্যারাউন্ড 200। তো মিথেনের সব থেকে কম, তারপর আস্তে আস্তে একটু একটু বাড়তে থাকে। এর কারণও কিন্তু এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, এখানে সবগুলাই গ্যাস, বাস ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আস্তে আস্তে বাড়তে থাকে। এই কারণে এদের একটু একটু করে বয়লিং পয়েন্ট বাড়তে থাকে, তারপরে এদের বয়লিং পয়েন্ট অনেক কম। এরপরে তুমি যদি দেখো এগুলো যেহেতু গ্যাস তাই এদের বয়লিং পয়েন্ট কম। আর উপরে যেগুলো দেখতেছো হাইড্রোজেনের সাথে, ওখানেও হাইড্রোজেনের সাথে মলিকিউল বন্ডেড, আর নিচেও কিন্তু হাইড্রোজেনের সাথে মলিকিউল বন্ডেড। তো তারপর ডিফারেন্সটা কি, উপরের গুলা এখানে পানির সব থেকে যে কটা এলিমেন্ট এখানে দেয়া আছে সব থেকে বয়লিং পয়েন্ট বেশি পানির একদম 400 কাছাকাছি বা 350-এর উপরে দেখাচ্ছে। তো এখানে কিন্তু ক্যালভিনে দেয়া, হ্যাঁ ডিগ্রিতে না। বয়লিং পয়েন্ট গুলা ক্যালভিনে দেয়া। তো তোমরা হঠাৎ করে চিন্তা করতে পারো আল্লাহ এখানে ভুল দিছে, পানির বয়লিং পয়েন্ট 100। তো যাই হোক, পানির এখানে সব থেকে বেশি, কারণ পানির মধ্যে এখানে হাইড্রোজেন বন্ড আছে, বাকি কোনোটার মধ্যে হাইড্রোজেন বন্ড নাই। তারপরও বাকিগুলোর মধ্যে কেন ডিফারেন্স আসতেছে, কারণ বাকিগুলোর মধ্যে তুমি ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স গুলা দেখবা, পোলারিটি কার কত বেশি। তো যার যত বেশি তার বয়লিং পয়েন্ট আস্তে আস্তে বাড়তে থাকবে। সবগুলাই 300 ক্যালভিনের নিচে, বাকি সবগুলো গ্যাস, আর পানি হচ্ছে লিকুইড। পানির মধ্যে হাইড্রোজেন বন্ড হয় প্লাস পানির পোলারিটি আছে, পানির মধ্যে দুইটা ক্যারেক্টারিস্টিক আছে, বাট বাকিগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড হয় না, বাকি জন্য বাকিগুলোর মধ্যে কম। তো তোমার যদি এরকম বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট বা স্ট্রংনেস এর কোনো কোশ্চেন আসে, তখন তুমি প্রথমে চিন্তা করবা যে এদের মধ্যে কি আয়নিক বন্ড নাকি কোভ্যালেন্ট বন্ড। তারপরে কোভ্যালেন্ট বন্ড আসার পরে তুমি চিন্তা করবা কোভ্যালেন্ট বন্ডের মধ্যে তো পোলারিটি আছে, আবার নন পোলার আছে, আবার হাইড্রোজেন বন্ড আছে। তো কোন কোন ক্যারেক্টারিস্টিক গুলো কোন এলিমেন্টের মধ্যে আছে, যাদের মধ্যে দেখবা হাইড্রোজেন বন্ড আছে প্লাস পোলারিটি আছে বা আয়নিক বন্ড যেগুলা, এগুলো সবসময় বেশি থাকবে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, বাকিগুলোর আস্তে আস্তে কম থাকবে। তো কি কি হাইড্রোজেন বন্ড থাকলে কি কি ক্যারেক্টারিস্টিক আমরা এক্সপেক্ট করতে পারি? এক হচ্ছে বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট অনেক বেশি থাকবে, তারপর হিট ক্যাপাসিটি বেশি হবে, তারপর এর মধ্যে আরো একটা জিনিস আছে যে ডেনসিটি। যেমন আইস এবং ওয়াটার দুটার মধ্যেই কিন্তু হাইড্রোজেন বন্ড আছে, তারপর আইসটা হচ্ছে ডেনসিটি কম কারণে আইস পানিতে ভাসে। দুইটার মধ্যে হাইড্রোজেন বন্ড থাকা সত্ত্বেও কেন বরফ পানিতে ভাসে? কারণ বরফের ডেনসিটি কম। কারণ বরফ যখন তুমি হচ্ছে বরফ হয় তখন হাইড্রোজেন বন্ডের সাথে সাথে ওদের মধ্যে একটা ফাঁকা জায়গা তৈরি হয়, মানে একটা গ্যাপ তৈরি হয়। যেমন এখানে তুমি দেখতেছো এই যে মাঝখানের যে পার্টটা, মিডল পার্টটা, এখানে দেখবা তুমি প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ফাঁকা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, বাট প্রথমগুলো দেখবা র্যান্ডম। তো এইগুলো হচ্ছে লিকুইড। প্রথম যে পজিশনটা দেখতেছো বা ফার্স্টের যে অংশটা, এই অংশটা লিকুইড পার্ট। তো লিকুইড পার্টের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে ঠিক, কিন্তু ওরা র্যান্ডমলি এক একটা মলিকিউল এক এক দিকে থাকে, র্যান্ডমলি এবং কাছাকাছি থাকে। বাট যখন বরফ হয় তখন ওদের মধ্যে হাইড্রোজেন বন্ড হওয়ার সাথেও এরকম ফাঁকা ফাঁকা জায়গা ক্রিয়েট হয়, যে কারণে এদের ডেনসিটি কম হয়। কম হওয়ার কারণে এরা কিন্তু পানিতে ভাসে। হাইড্রোজেন বন্ড হয়, বাট দুইটা হাইড্রোজেন বন্ডের স্ট্রাকচার দুই রকম। দেখা গেছে লিকুইড পার্ট, আবার এই পার্টটা হচ্ছে ফ্রোজেন পার্ট। এখান থেকে আস্তে আস্তে ফ্রোজেন হওয়া শুরু করছে আর কি, এখান থেকে আস্তে আস্তে এদিকে ফুল ফ্রোজেন হয়েছে, আবার এখানে পুরাটাই লিকুইড। তো এখানে আরো বড় করে দেখাইছে তোমাকে, মানে যেমন এখানে আরেকটু বড় করে দেখাইছে যে তুমি দেখতেছো হাইড্রোজেন বন্ড গুলা কিভাবে ক্রিয়েট হয়, যে মাঝখানে এরকম বেঞ্জিনের মতো ফাঁকা ফাঁকা জায়গার ক্রিয়েট হয়। এটা বরফের কথা বলছে। এরপরে হাইড্রোজেন ফ্লোরাইডের হাইড্রোজেন বন্ড দেখাইছে, এখানে অনেকগুলো হাইড্রোজেন ফ্লোরাইড পাশাপাশি হাইড্রোজেন বন্ড কিভাবে এদের মধ্যে হয় সেটা দেখাইছে। যেহেতু ফ্লোরিন এখানে বেশি ইলেকট্রোনেগেটিভ হাইড্রোজেনের থেকে, তো ফ্লোরিন পার্শিয়ালি নেগেটিভ হয় আর হাইড্রোজেন হচ্ছে পার্শিয়ালি পজিটিভ হয়, এদের মধ্যে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয়। আর এটা হচ্ছে আইসের স্ট্রাকচার দেখাইছে। তো এই মোটামুটি এই টপিকস গুলাই আমাদের চ্যাপ্টারের মধ্যে আছে। এখানে আরেকটা কোশ্চেন আছে, হাউ ডু দিস টু মলিকিউল ডিফার ইন বয়লিং পয়েন্ট, ভিসকোসিটি এন্ড ওয়াটার সলিবিলিটি। এখানে দুই ধরনের তুমি মলিকিউল দেখতেছো। আচ্ছা এই কোশ্চেন অ্যান্সার তোমরাই দাও। প্রোপেন এবং ইথানল স্ট্রাকচারও তোমাকে দিয়ে দিয়েছে। প্রোপেন এবং ইথানল এই দুটার মধ্যে কোনটার বেশি বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট বা ডিফার কিভাবে করবা তুমি? কোনটার বেশি কোনটার কম?
যদিও এদের ডিফারেন্স খুবই কম, অল্প স্বল্পই হবে অর্গানিক কম্পাউন্ড যেহেতু। বলো রায়হান নোমান কই? ও এবার রায়হান অ্যান্সার দিবে। ইথানলে হাইড্রোজেন বন্ড আছে নাকি? রায়হান নোমান হচ্ছে নুরুন নবী। কই তুমি? খাইতে গেছে মনে হয়। ওকে আশিক বলো তো দেখি। কি পড়াইলাম আমি এতক্ষণ তাইলে? বলো আগে কিভাবে হবে বলো তো? তোমাদের মানে কেমনে আমি হচ্ছে পড়ায় মনোযোগী করতে পারি? হোয়াট শুড আই ডু? আচ্ছা কেউ একজন অ্যান্সার দাও। কেউ বোঝো নাই ক্লাসে, এটা কোনো কথা ম্যাম ইথানলের ম্যাম ইথানল ম্যাম বয়লিং পয়েন্ট বেশি, লিকুইড অবস্থায় আছে, আর ম্যাম প্রোপেন হাইড্রোজেন বন্ড আছে ম্যাম। প্রোপেন গ্যাসীয় গ্যাস অবস্থায়। আর এটা লিকুইড তুমি বলতেছো, কিন্তু কেন এটা লিকুইড কেন এটা গ্যাস? ম্যাম ইথানলে হাইড্রোজেন বন্ড আছে। কেন হাইড্রোজেন বন্ড তৈরি হবে ইথানলে? কেন তৈরি হবে? ম্যাম ওখানে ম্যাম হাইড্রোক্সাইড থাকার কারণে ম্যাম ওই যে ওটাতে ম্যাম ও হাইড্রোক্সাইড আছে, হ্যাঁ এখানে হাইড্রোক্সাইড আছে, ইলেকট্রোনেগেটিভিটিটা একটু আর বেশি এখানে হবে। নাই। এখানে হাইড্রোক্সাইড থাকার কারণে এখানে পোলারিটি তৈরি হয়। এটা জি হচ্ছে ম্যাম। পার্শিয়ালি নেগেটিভ হয়, এটা পার্শিয়ালি পজিটিভ জি হবে। ম্যাম। তো ও আরেকটা ইথানলের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারবে, বা এর মধ্যে পোলারিটি আছে। বাট এই জায়গাটায় কি হয়, এখানে কোনো অক্সিজেন নাই, হাইড্রোজেন আছে ঠিক আছে, বাট হাইলি একটা ইলেকট্রোনেগেটিভ যে এলিমেন্ট লাগবে, অক্সিজেন বা হচ্ছে নাইট্রোজেন বা ফ্লোরিন, এরকম কিছু তো নাই। তাই এদের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ড ক্রিয়েটও হইতে পারবে না, এরা গ্যাস অবস্থায় থাকে। এই কারণে এদের মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট কম থাকে। এবং সলিবিলিটি তো গ্যাসের তো ওয়াটার সলিবিলিটি খুবই কম। গ্যাসের সলিবিলিটি তখনই হবে যখন তুমি হাইলি প্রেসারে এটাকে পানির সাথে মিক্স করবা। যেমন তুমি সফট ড্রিঙ্কস এর কথা যদি চিন্তা করো, কোক, পেপসি বা স্প্রাইট, এগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড সলিবল অবস্থায় থাকে। কখন থাকবে? হাই প্রেসারে সলিবল করা হয় জোর করে, একটা কন্ডিশন ক্রিয়েট করে। বাট তুমি যখন মানে বোতলের সিপিটা খুলে দাও, ঢাকনা খুলে দাও, তখন কিন্তু গ্যাসগুলো আস্তে আস্তে বের হয়ে যায়। যত খোলা রাখবে আস্তে আস্তে বের হয়ে একসময় সব কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়ে যায়। তো ওই অবস্থা প্রপার কন্ডিশনে তুমি গ্যাসকে সলিবল বানাইতে পারবে। বাট নরমালি কন্ডিশনে পানি আর মিক্স করে দিলেই এমনি গ্যাস সলিবল হয়ে যাবে না। জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা এখানে রিজনও তোমাকে দিয়ে দিয়েছে, এই যে হাইড্রোজেন বন্ড থাকার কারণে, যেহেতু এই কারণে অ্যালকোহল, যে কোনো অ্যালকোহল পানিতে সলিবল হয়। এখানে সেকেন্ড যে পিকচারটা, আর আর মানেই তুমি অ্যালকাইল মূলক। আমরা অ্যালকাইল মূলক যেমন CH3, C2H5 এই মূলকগুলাকে আর দিয়ে হচ্ছে অ্যালকাইল মূলককে আর দিয়ে ডিফাইন করি। কার্যকরী মূলকের যদি ইয়াগুলো পড়ো তুমি, অ্যালডিহাইড মূলক, কিটোন মূলক, হাইড্রোক্সাইড মূলক, তো আর হচ্ছে অ্যালকাইল মূলক। তো এটা একটা অ্যালকোহল বুঝাইছে এখানে, হাইড্রোক্সাইড OH আছে অ্যালকোহলের সাথে, আর একটা অ্যালকোহলের সাথে ওই তোমার প্রথম অ্যালকোহলটা যদি এটা চিন্তা করো, তাহলে ওটার হাইড্রোজেনের সাথে সেকেন্ড অ্যালকোহল আর অক্সিজেনের একটা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয়। এই হাইড্রোজেন বন্ডের কারণে এদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এবং সলিবিলিটি আছে। পানির সাথে এরা কিন্তু মিশে, অ্যালকোহলের সাথে পানি মিশাইলে মিশে যাবে ইজিলি। তো আরো কিছু কোশ্চেন আছে হাইড্রোজেন বন্ড দিয়ে, এগুলো হচ্ছে তোমরা নিজেরা চেষ্টা করবা বাসায়। জীবনেও করবা না আমি জানি, তারপরও করো, পরীক্ষা আসবে, এখন যদি করো তোমার নিজের প্রয়োজনে করবা। না ম্যাম করতে হবে, পরীক্ষা আসবে বলছেন ম্যাম। তারপরে নেক্সট দিন যদি না পরীক্ষা পারো, সবাই খারাপ করলে সবাই পড়াশোনা শুরু করে দেবে, সিটিতে খারাপ করলেই। সিটিতে তো Expert বেশিরভাগ question খারাপ করবে না। কেন খারাপ করবে না আমি বলি, 50% দেখে দেখে লিখবে, খারাপ কেমনে করবে? তুমি সিটিতে ভালো না করে ম্যাম, তো নিজেই ম্যাম জানো তুমি এতদিন দেখে লিখতেছো না না দেখে লিখতেছো। হ্যাঁ ম্যাম তাইলে এতদিন দেখছি, এখন কালকে ম্যাম রাত্রে সবাই ওয়াজ শুনছি যে পড়ুক না নকল পড়ুক, করে নাকি 70% মার্ক পরীক্ষা হচ্ছে লেখাবেলা করে ফাইনাল, নিব। আর শোনো 70% মার্ক হচ্ছে ফাইনাল আর মিডে, আল্লাহ বাসাইছে দুইটাই অফলাইনে হবে। তো পড়াশোনা যদি না করো তোমার ক্ষতি। এই যে দুইটা চ্যাপ্টার সিটি নিতেছি, দেখো এই দুই চ্যাপ্টার যদি তুমি পড়ে রাখো, সুবিধা কি হবে, মিডের সময় আর বাকি একটা বা দেড়টা চ্যাপ্টার আমরা নিব হয়তো মিডের আগ পর্যন্ত, ওই দুইটা সময় অল্প সময় লাগবে তোমার পড়তে। দুইটা চ্যাপ্টার মানে কি 50% তোমার কিন্তু মিডের পড়া হয়ে যাবে। এখন ভাই তুমি যদি পড়ো না পড়ো তোমার দোষ। দেখো এখানে কিছু কোশ্চেন আছে। এইটাও হচ্ছে তোমার উল এবং নাইলন ফাইবার হাইড্রোজেন বন্ড থাকার কারণে পানিতে হচ্ছে সলিবল হয়। এই জন্য তুমি কটনের কোনো ফ্যাব্রিক দেখবা শুকাইতে যত সময় লাগে, তুমি দেখবা কোনো আরো যদি জর্জেটে যাও আস্তে আস্তে, যদি নাইলনে যাও তাহলে ওগুলো শুকাইতে আরো আস্তে আস্তে কম সময় লাগবে। তার পলিথিন তো পানিতে ভিজেই না, যে কোনো পলিথিন বা হচ্ছে
পলিমার জাতীয় যেগুলো আছে প্লাস্টিক টাইপ, এগুলোর মধ্যে কিন্তু কোনো হাইড্রোজেন বন্ডই থাকে না। এগুলো পানিতে ভিজেও না বা ইয়াও হয় না, বা পানিতে তুমি যদি ভিজাও ঝাড়া দিলে পানি হচ্ছে পড়ে যাবে, কারণ পানির সাথে ওরা কোনো বন্ড, পানি হয়তো গায়ে কিছু লাগে বাট পানির সাথে কোনো বন্ডই তৈরি করে না, তাড়াতাড়ি শুকায় যাবে। বাট উল যত বেশি ওদের মধ্যে হাইড্রোজেন বন্ড যত বেশি স্ট্রং হবে তত শুকাইতে বেশি টাইম লাগে, কারণ ওদের তুমি উলের বা কটনের কোনো ফেব্রিকে দেখবা, জর্জেটের ফেব্রিক তাড়াতাড়ি শুকাবে, কারণ জর্জেটের সাথে হাইড্রোজেন বন্ডটা যতটা স্ট্রং হয় তার থেকে কটন বা উল টাইপের জিনিসপত্রে হাইড্রোজেন বন্ড বেশি স্ট্রং হয়, বেশি হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে, কারণ ওর মধ্যে হাইড্রোক্সাইড মূলক থাকে। তো তোমার কাজ হচ্ছে এই দুইটা কোশ্চেন তো আর এক লাইনে এভাবে অ্যান্সার দিতে পারবে না, যখন তুমি বেশি লিখবা তখন তোমার স্ট্রাকচার বা কোনো একটা পার্ট, তোমার উলের নাইলনের পুরো স্ট্রাকচার লাগবে না, একটা পার্ট যেই অংশটায় হাইড্রোজেন বন্ড বা অক্সিজেন বা হাইলি ইলেকট্রোনেগেটিভ মলিকিউল গুলা থাকবে ওই পার্টটা তোমাকে লিখতে হবে, লিখে ওটার স্ট্রাকচারটা দেখাইতে হবে কিভাবে হাইড্রোজেন বন্ডটা হয় ওদের মধ্যে। তো এটা দেখায় তুমি ওখানে বলতে পারবা যে এই কারণে এখানে হাইড্রোজেন বন্ড হচ্ছে, এই কারণে এটার এই অবস্থা, এই কারণে এটা বেশি অ্যাবজর্ব ওয়াটার করতে পারে। পলিথিনের স্ট্রাকচার আইকে ওখানে কোনো হাইড্রোজেন বন্ড নাই দেখাই দিবা যে এখানে কোনো অক্সিজেন নাই, হাইলি ইলেকট্রোনেগেটিভ মলিকিউল নাই, এই কারণে এরা হাইড্রোজেন বন্ড তৈরি করে না, তো ওরা ওয়াটারের সাথে কোনো বন্ড তৈরি করতে পারে না। তো এই জিনিসটা তোমরা পারবা, কারণ গুগলে সার্চ দিলে এদের স্ট্রাকচার তুমি পেয়ে যাবে, তারপরও যদি না পারো আমি নেক্সট ক্লাস দেখাবো। তোমরা নিজেরা কিচ্ছু বলো না ভাই, কি করবো তোমাদের নিয়ম যাই না। ম্যাম এক্সামে যদি এরকম কোনো কোশ্চেন থাকে যেটা স্ট্রাকচার আঁকা লাগতেছে, ওইটা কি আমরা ওই যে খাতায় লিখে ছবি তুলে অ্যাড করতে পারবো? ওই অপশন থাকবে? হ্যাঁ ওই অপশন এখানে আমি দিব না হয়তো, কিন্তু এমনিতে তো থাকবে, সেকেন্ড ক্লাস টেস্ট বা পরের ক্লাস টেস্ট গুলোতে থাকবে, তখন তুমি ছবি তুলে ওখানে আমি তো অপশন দিয়ে দিব পিডিএফ করার। যদি এরকম কোশ্চেন থাকে তাহলে ওখানে অ্যাড করার অপশন থাকবে, পিডিএফ অ্যাড করার, গুগল ফর্মে পিডিএফ অ্যাড করার যে অপশন ওখানে অ্যাড করতে পারবা। জি আচ্ছা। তো এই কোশ্চেন দুইটা তোমরা সলভ করার চেষ্টা, এটা আর মূলত একটা কোশ্চেন, এখানে দুইটা কোশ্চেন আলাদা আলাদা না, একই সাথে আসবে একই সাথে, তো এটা সলভ করার ট্রাই করবা, আর না পারলে তো আমি আসি। এরপরে লন্ডন ফোর্স বা ভ্যান ডার ওয়ালস ফোর্স, এটা কিন্তু অলরেডি আমরা সেকেন্ড চ্যাপ্টারে নোবেল গ্যাসের পার্টটা যখন পড়ছি তখন পড়ে আসি। সব থেকে উইকেস্ট অ্যাট্রাকশন হচ্ছে ভ্যান ডার ওয়ালস বা লন্ডন ফোর্স। এগুলো মূলত কোভ্যালেন্ট ক্যারেক্টার বা আয়নিক ক্যারেক্টার যে কোনো পোলার নন পোলার যে কোনো মলিকিউলের মধ্যেই হইতে পারে, সেটা মনোঅ্যাটমিক গ্যাস হোক বা ডায়াটমিক গ্যাস হোক, যে কোনো মলিকিউলের মধ্যে হইতে পারে। এই ফোর্সটাও মূলত ইলেকট্রনের কারণেই হয়, হ্যাঁ এটাও কিন্তু ইলেকট্রনের কারণে হয়, যে দুইটা মলিকিউল সেম। এখানে দেখো যে ক্লোরিনের কথা আছে, যেমন আমরা ওখানে নোবেল গ্যাসের মধ্যে দেখছিলাম, এখানে ক্লোরিন মলিকিউলের কথা আছে। এই যে বন্ডিং এর ইলেকট্রন, এখানে কিন্তু কোনো পোলারিটি ডাইপোল তৈরি হয় না, মানে এখানে যে ডাইপোলটা ওই রকম ডাইপোল তৈরি হয় না যে এ দিকে টানবে বা ও দিকে টানবে, কারণ দুইজনেরই ইলেকট্রোনেগেটিভিটি সেম, দুইজনে সমানভাবে শেয়ার করতেছে। তো এখানে এদের মধ্যে কোনো ডাইপোল ওইভাবে ক্রিয়েট হয় না, যেটা হয় সেটা হচ্ছে এই মলিকিউলের সাথে পাশের মলিকিউলের যে ইলেকট্রন, এদের মধ্যে একটা হালকা অ্যাট্রাকশন কাজ করে, এটাও ইলেকট্রনের কারণে, কারণ ক্লোরিনের চারদিকে যে ইলেকট্রন গুলো আছে, ক্লোরিনের চারদিকে যে লোন পেয়ার ইলেকট্রন গুলো তৈরি হয়, ওর সাথে কি হয়, ওর যে প্রোটন ও ওকে অ্যাট্রাক্ট করে, অ্যাট্রাক্ট করার কারণে এখানে হালকা একটা ফোর্স ক্রিয়েট করে। মূলত এটা ওরকম না যে অনেক আগের গুলোর মতো যত স্ট্রং, ওরকমও না, খুবই হালকা একটা ফোর্স তৈরি হয়, এটাই হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স অথবা লন্ডন ফোর্স। এটা মূলত নন পোলার এলিমেন্ট যারা, তাদের ক্ষেত্রে আমরা চিন্তা করি, সবগুলোর মধ্যেই হইতে পারে, নন পোলারে যেহেতু কোনো রকম পোলারিটি বা ডাইপোল বা ওরকম কিছু তৈরি হয় না, তারপর এরা কেন একে অপরের সাথে লেগে থাকবে, কেন এদের ডেনসিটি কম বেশি হয়, কেন ক্লোরিনের থেকে ফ্লোরিনের মানে কেন বেশি হয় ডেনসিটি, বা কেন মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি হয়, এদের দুইটাই তো কোনোটার মধ্যেই পোলারিটি নাই, দুইটা তো একই রকম, দুইটাই কোভ্যালেন্ট কম্পাউন্ড, তারপরেও কেন বেশি কম হয়, এটার কারণ হচ্ছে তোমার লন্ডন ফোর্স বা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স, যেটা আমরা একদম নোবেল গ্যাসের ক্ষেত্রে পড়ছি, এখানেও সেম এক্সপ্লেনেশন, সবকিছু সেম। তো ওইটা তোমরা যদি দেখো তাহলে এটাও পারবা, দুইটাই সেম। তো এখানে দেখো আদার্স যে বন্ড গুলা, কোভ্যালেন্ট আয়নিক বা মেটালিক বন্ড ছাড়া বাকি যে বন্ড গুলা, এদের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স আছে, একটার মধ্যে আছে ডাইপোল ডাইপোল, একটা হাইড্রোজেন বন্ড বা লন্ডন ফোর্স, এই অ্যাট্রাকশন গুলার কারণে এদের মধ্যে বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট তৈরি হয়, এবং সব থেকে স্ট্রং হচ্ছে ডাইপোল ডাইপোল, তারপরে হাইড্রোজেন বন্ড, তারপরে হচ্ছে লন্ডন ফোর্স হচ্ছে সব থেকে উইকেস্ট। এখানে ওই সেম কথাবার্তা লেখা, এখানে মূলত আয়নিক, কোভ্যালেন্ট, পোলার, নন পোলার এগুলোর কথা লেখা আছে, এগুলো একটু দেখো, ওই সেম জাস্ট সামারিটা এখানে দেয়া, কোনটা বেশি স্ট্রং কোনটার বেশি কম হবে, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট, আর এই ধরনের কোশ্চেন গুলোই কিন্তু পরীক্ষা আসবে। তারপর ইন্ট্রামলিকুলার ইন্টারমলিকুলার, এগুলোর মধ্যেও আবার স্ট্রং বা ইয়া আছে,
লন্ডন ফোর্স ডিসপারশন বা হচ্ছে ভ্যান ডের ওয়ালস ফোর্স। এখানে জাস্ট সবগুলো মিলে একটা সামারি দেয়া টোটাল। আগের গুলা পড়ে আসলে এটা তো জাস্ট মনে রাখার জন্য। এখান থেকে কিন্তু পরীক্ষা অনেক কোশ্চেন আসবে, তো বাকিটা তো তোমার ইচ্ছা। তো এখানে একটা কোশ্চেন দিয়েছে, 3টা মলিকিউল দিয়েছে, সব থেকে বেশি বয়লিং পয়েন্ট কার, বলো। ম্যাম হাইড্রোজেন ফ্লোরাইডের হবে। কেন? ম্যাম এটার মধ্যে তড়িৎচুম্বকতার পার্থক্য অনেক বেশি ম্যাম। অনেক বেশি, কারণ এটা 4 আর এটা হচ্ছে 2.2। ফ্লোরিনের সবগুলোর মধ্যে নেগেটিভিটি কিন্তু হাইড্রোজেন বন্ড আছে। 3টার মধ্যে হাইড্রোজেন বন্ড থাকা সত্ত্বেও হাইড্রোজেন ফ্লোরাইডের বেশি কেন? কারণ এখানে হাইড্রোজেন ফ্লোরাইডের যে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স এগুলোর থেকে বেশি, এই কারণে। তো ঘুরায় ফিরে এখানে কোশ্চেন কিন্তু ওই সেম, হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন বন্ড। আচ্ছা এই তো শেষ এই চ্যাপ্টার। আরো এই শেষ বলতে ইয়া আছে, ভ্যালেন্স বন্ড থিওরি আছে, মানে মলিকুলার যে স্ট্রাকচার গুলা ওগুলো আমরা পড়বো। হাইব্রিডাইজেশন বাকি আছে, তো নেক্সট ক্লাসে পড়বো আসলে এগুলো। কিন্তু এটা কেন ওপেন হয় না আমি জানি না আমার স্লাইডে, যাই হোক।